বাংলাদেশ টিমকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি এশিয়ান স্পোর্টস 30। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার সাথে অতিথি হিসেবে আছেন লিয়াকত আলী ভুইয়া, ক্রীড়া বিশ্লেষক, এবং সেই সাথে আরো একজন আছেন যাকে আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন আসলে বিভিন্ন টক শোতে, আরিফুর রহমান বাবু, সিনিয়র সাংবাদিক এবং ক্রীড়া বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। ভালো। আসলে আমরা একের পর এক আসলে ওয়াশ দেখছি, আসলে হোয়াইট ওয়াশ কেমন লাগছে? আসলে হ্যাঁ, দেখতে তো ভালোই লাগে, কারণ আমরা যদি একটু একটু নিয়ার পাস্টের দিকেও তাকাই, একটা সময় ছিল আমরাও স্ট্রাগল করতাম বিভিন্ন সময় দেশে বিদেশে, প্রেস বক্সে আমরা দেখেছি, আপনারাও বিভিন্ন সময়, আপনি নিজেও প্লেয়ার ছিলেন, একটা সময় ছিল বাংলাদেশ। বাবু ভাই, আপনি যদি একটু অনুমতি দেন, আমি জাস্ট আপনার এই কোশ্চেনটার সাথে, মানে যে কোশ্চেনটা আমি করেছি এটার সাথে একটু একটা লিংক আপ দিয়ে আমি দুজনের মুখ থেকে শুনতে চাই। সেটা হচ্ছে আমরা একটার পর একটা আসলে হোয়াইট ওয়াশ দেখে যাচ্ছি, এবং রিসেন্ট আমাদের জিম্বাবুয়ের ট্যুরের সাথে দেখলাম আর কি, যে খেলাটা হয়ে গেল এবং খুব ভালো লেগেছে। হোয়াইট ওয়াশ ডেফিনেটলি আমাদের ভালো লাগবে, কিন্তু আমাদের এই একটার পর একটা যে ওয়াশ দেখছি, এরপরে আমাদের ক্রিকেটের আসলে জায়গাটা কোথায়? আপনার কাছে শুনবো বাবু ভাই, এবং এরপর আপনার কাছে আসবো। না, এটা তো সত্যি। আপনি যখন ওপরের দিকে উঠতে থাকবেন, আপনাকে কিন্তু এটা হোয়াইট ওয়াশ, বা আমরা বাংলায় বলি ধবল ধোলাই, আজকাল কেউ কেউ বাংলা ওয়াশও বলছেন, যদিও আমাদের ক্যাপ্টেন মাশরাফির খুব পছন্দ নয় শব্দটা। যেই ওয়াশই বলেন, আপনি বললেন ওয়াশ, অপোনেন্টকে যখন আপনি ক্লিন ওয়াশ করতে পারবেন, আপনি নিজে যখন ক্লিন সুইপ করবেন, তখন বুঝতে হবে যে ডেফিনেটলি সাইন অফ ইমপ্রুভমেন্ট। আপনি যখন ইন্ডিয়ার মতো দলের সাথে সিরিজ জেতেন, পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে সিরিজ জেতেন, সাউথ আফ্রিকাকেও নিজ মাটিতে নাকাল করে ছাড়েন, জিম্বাবুয়েকে গত ডিসেম্বরে আমাদের দেশেই 5 ম্যাচের সিরিজে ধবল ধরের পর আবার হোয়াইট ওয়াশ। কাজে এই রেজাল্টগুলো তো বলে দিচ্ছে যে 5টা পরপর কনজিকিউটিভ সিরিজ যখন আপনি জেতেন, এবং তার মধ্যে 3টা একদম ওয়ার্ল্ডের প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে, ডেফিনেটলি আমাদের এই ওয়াশগুলোই বলে দিচ্ছে অপোনেন্টের বিরুদ্ধে আমাদের একটা শ্রেষ্ঠত্বের একটা প্রতিফলন হচ্ছে এই সিরিজগুলোর আলটিমেট রেজাল্টে। কাজেই এটা সত্যি যে আমাদের সাইন অফ ইমপ্রুভমেন্ট ইজ দেয়ার। এখন আপনি বলতে পারেন যে কতটা সেটা প্রত্যাশিত, কতটা হয়তো প্রত্যাশার বাইরে। যেমন আমরা ইন্ডিয়া, পাকিস্তান এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেটা খেলেছি, আমি অপ্রত্যাশিত বলবো না, বাট যে কেউ বলুক না কেন, এতটা কিন্তু কেউ আশা করেনি যে বাংলাদেশ পাকিস্তানকে যেমন একদম হোয়াইট ওয়াশ করেছি আমরা, সেই বিষয়টা। সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার সাথে আমরা সিরিজ জিতেছি। জিম্বাবুয়ের বিরুদ্ধে কিন্তু আমাদের হোয়াইট ওয়াশটা আমার মনে হয় এক্সপেক্টেড ছিল, কারণ আমরা গতবারই তাদেরকে 5-0 হারিয়েছে। তারপরেও আমাকে যদি বলেন, আমি একদম খুব একেবারে মোটা দাগে বলে দিতে পারি, ব্যাটিংটা আরেকটু ভালো হলে ভালো হতো। যদিও আমি ওই বিষয়টা নিয়ে শুনবো, আমি একটু এই মন্তব্যটা আপনার কাছে একটু জানতে চাই, যে আমরা একের পর এক আসলে ওয়াশ দেখছি, এবং ওয়াশগুলোর অনেক নাম হয়ে গেছে, নামকরণ হয়ে গেছে, হোয়াইট ওয়াশ, ক্লিন ওয়াশ, সো আবার প্লেয়ারদের নাম দিয়েও আসলে ওয়াশ হয়ে গেছে। সো আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন ক্রিকেটটা? ধন্যবাদ আপনাকে এবং এশিয়া টিভির দর্শকদেরকে। দেখুন, এইটা ওই যে বাংলা ওয়াশ যেটা বলেন, এটা কিন্তু পাকিস্তানও চালু হয়ে গেছে। যখন পাকিস্তানকে হারালো, তখন কিন্তু পাকিস্তান টেলিভিশন থেকে তারাও বলতেছে যে বাংলা ওয়াশ। তো এখন তো হচ্ছে কি, এটা কিন্তু একটা পর্যায়ে দেখুন বিশ্ব ক্রিকেটে হয়তো চালু হয়ে যেতে পারে। না, বিশ্ব ওয়াশ না, বাংলা ওয়াশ। যারা আসবে এখানে খেলতে, তারা চিন্তা করবে ওখানে আমি বাংলা ওয়াশ এড়িয়ে কোনো কিছু করা যায় কিনা, এটা চিন্তা করবে। এক, আর দ্বিতীয় কথা, আপনি বলছেন কোন জায়গায় আমরা কোন জায়গায়, এখন কিন্তু এটা সোজা একটা হিসাব, আমরা এখন 7th আছি, ঠিক আছে? তা এখন আমরা এবার 1 পয়েন্ট পেলাম। ওদিকে কিন্তু আরেকটা মজা হচ্ছে যে পাকিস্তান যদি ইংল্যান্ডকে 3-0 জিতে বা 2-1 জিতে, ওখানে কিন্তু আবার ইংল্যান্ডের কিছু পয়েন্ট কমে আসবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আবার চলে যাবে না, ওইটা তো এখনো 100-র উপরে আছে। একটা সম্ভাবনা তৈরি হবে। সেই সম্ভাবনাটা রাখতে হলে কি করতে হবে? এখন বাংলাদেশের উচিত বছরে কমসে কম 2টা বড় টিমের সাথে খেলা উচিত, কারণ বড় টিমের সাথে জিতলে কিন্তু পয়েন্ট কিন্তু বেশি পাওয়া যায় সাধারণত। বড় টিমের সাথে অ্যাটলিস্ট বা তার সমকক্ষ টিমের সাথে যদি খেলে, তাহলে কিন্তু পয়েন্টগুলো বাড়বে। আপনি যে জায়গার কথা বলতে, জায়গায় কিন্তু আমাদের যে পয়েন্ট তালিকা যেটা আমাদের আছে, সেখান থেকে আমরা এখন আমাদের লক্ষ্য হচ্ছে 7 থেকে 6, 6 থেকে 5, এইভাবে কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছে যেতে পারবো। তখন কিন্তু আমাদের আর ওই চ্যাম্পিয়ন ট্রফি ইত্যাদির জন্য এত চিৎকার করা লাগবে না, অটোমেটিক আমরা ওখানে থাকবো। এবং লাস্ট টাইমে কি হবে দেখবেন, যে এই যে বিগ থ্রি আমরা বলি না, তখন দেখা যাবে আরেকটা নতুন বিগ থ্রি হয়ে যাবে। তখন কিন্তু তারাও কিন্তু হিসাব করে। আপনি এবারও দেখেছেন যে বিগ থ্রি একজনকে কিন্তু পরাজিত করেছে আপনার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ।
তো এইভাবে কিন্তু আসলে কিন্তু জিনিসটা উপর দিকে যাবে বলে আমরা মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু জানতে চাই যে আমাদের যেই খেলাটা হয়ে গেল আসলে এখানে 3টা সাইড আছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। সো আমি একটু আপনাদের দুজনের কাছেই জানতে চাই, আমি একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনার কাছে আসলে কোন সাইডটা এবার ভালো লেগেছে, ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং? এবং ভালো লাগাটা পরে শুনবো, আগে খারাপটা একটু জানতে চাই, খারাপ লেগেছে কোনটা? বাংলাদেশ তো অ্যাকচুয়ালি সব সাইডে ভালো খেলেছে, কিন্তু ব্যাটিংটা যেহেতু বাংলাদেশ পাকিস্তানের এগেন্স্টে 300 প্লাস করেছে, ইন্ডিয়ার এগেন্স্টও কিন্তু 300 প্লাস করেছে, তো এখানে কিন্তু ওই ধরনের একটা রান হওয়ার সম্ভাবনা ছিল এবং সবাই চাচ্ছিল যে 300 প্লাস রান হওয়া উচিত ছিল। তো এই জায়গাটা মানে সামান্য আমি মনে করি একটু মানে আমার ধারণা যে ব্যাটিংটা একটু এই করতো। আর তাছাড়া ব্যাটিং এ কিন্তু আপনি দেখেন আমাদের কিন্তু সৌম্য ছিল না, এবার ছিল না, কি বলে সাকিব আল হাসানও ছিল না, কিন্তু একটা ম্যাচ খেলে চলে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু রেগুলার প্লেয়ার গুলো যদি থাকতো হয়তো ব্যাটিংটা আর একটু ভালো হতো। তারপর আমি মনে করি যে ওভারঅল বাংলাদেশ সবসময়ের জন্য জিম্বাবুয়ে। আমি আপনার কথাটা শুনবো, আপনার মন্তব্য শুনবো, কিন্তু ছোট্ট একটা বিরতি নেবার পর। সে পর্যন্ত সবাই সাথে থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি।